ভবিষ্যতে ওমান বাংলাদেশি শ্রমিকদের জন্য, সাধারণ শ্রমিকদের জন্য নতুন করে ভিসা কি তারা অ্যাপ্রুভাল দেবে কিনা সে বিষয়ে আপনার কি ধারণা, কি সম্ভাবনা দেখছেন, একটু যদি জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি বারবার বলেছি, আসলে কাজের দক্ষতা যদি না থাকে তাহলে এখানে ভিসা নিয়ে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওমান সরকার যেটি চাচ্ছে সেটি এখানে স্কিল লোক যারা প্রফেশনাল, যাদের কাজের দক্ষতা আছে, যাদের কাজের অভিজ্ঞতা আছে, ওই ধরনের শ্রমিক এখানে তাদের দেশে আসুক। সেক্ষেত্রে যারা আসতে চায় তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এখন সরকার বিভিন্ন উপজেলায় টিটিসি করেছেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। আপনারা ওখানে যাবেন, বিভিন্ন ধরনের কোর্স আছে, আপনারা সেখানে কাজের দক্ষতা অর্জন করে তারপর ওখানে আসবেন। এবং টাকা দিয়ে ভিসা কিনে এখানে ওমানে আসবেন না। ফ্রি ভিসা নামক কোনো ধরনের ভিসা নেই এখানে। ফ্রি ভিসা নিয়ে কখনো আসবেন না। আসলে আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এঙ্গেজড ভিসা নিয়ে আসবেন, আপনার চাকরি নিশ্চিত করে আসবেন। প্রয়োজনে আপনি দূতাবাসের এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এখানে গিয়ে যাচাই বাছাই করে আপনারা এভাবে আসুন। এটি হচ্ছে আমার পরামর্শ। আর ভিসা অবশ্যই তারা খুলবে, আমাদের শ্রমিক অবশ্যই তারা নিবে, তার কোনো বিকল্প নেই। বাংলাদেশিদের মানে এখানে একটি অবস্থান আছে, তারা অবশ্যই কাজের উপর খুবই সিরিয়াস, তারা ভালো কাজ করে। এদেশের ওমানিরা বাংলাদেশিদেরকে খুবই পছন্দ করে। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি ইনশাল্লাহ যখন ভিসা খুলে দেওয়া হবে তখন আপনারাও জানতে পারবেন। ধন্যবাদ। তাহলে আপাতত ভিসাটি না খুললেও সম্ভাবনা একটা আছে যে সাধারণ শ্রমিক যারা আছে, যেহেতু সেখানে শ্রমিক চাহিদা আছে এখনো, আপনি যেমনটি বলছিলেন, সম্ভাবনা একটা আছে এখনো যে একটু সময় লাগলেও সাধারণ শ্রমিকরাও তাদের স্বপ্নটা দেখতে পারে, তাই তো? আমরা জি একটু জি অন্যভাবে, অবশ্যই। আপনাদের সংগঠন, আপনি একটি বড় সংগঠনের দায়িত্বে আছেন, সভাপতি হিসেবে কাজ করছেন চট্টগ্রাম সমিতি ওমানের। এটি বৃহৎ আকারে পুরো ওমানে। আমরা জানি যে চট্টগ্রামের মানুষের সংখ্যাটাই অনেক বেশি, প্রবাসীরা বেশি আছেন চট্টগ্রামে। আপনাদের কর্ম পদ্ধতিটা আসলে কি, কাদের নিয়ে কাজ করেন, এই একটু আপনার থেকে সংক্ষেপে জানতে চাই। যেহেতু চট্টগ্রাম সমিতি একটি বড় নাম, আমি যেমনটি আমাদের কাছেও সবসময় আসে যে আহ, কয়েকদিন আগেও একজন অসুস্থ রোগী আমাদেরকে জানালেন যে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে যেন আমাকে সহযোগিতা করা হয়। আমরাও বেশিরভাগ, অনেক সময় আমরা দেখেছি আপনারা নানান ভাবে মৃতদের লাশ দেশে ফেরানো সহ বিভিন্ন সময় আপনারা নানান কর্মযোগ্য আপনাদের দেখেছি। তো স্পেসিফিক যদি আমাদের জানাতেন, আমাদের মাধ্যমে দর্শকরাও হয়তো অনেকেই জানতে পারতো যে চট্টগ্রাম সমিতির মাধ্যমে অন্যরাও কোনো উপকার নিতে পারে কিনা, তাদের প্রয়োজন হলে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, একটু আপনাদের সংগঠন নিয়ে বলতেন যদি। জি, ধন্যবাদ। আপনি অবগত আছেন চট্টগ্রাম সমিতি ওমান এটি একটি প্রবাসের বুকে দুস্থ মানবতার একটি একমাত্র সংগঠন। আমরা সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্যাপক কাজ করেছি। এই যে আপনি কথাটি বললেন, আসলে আমরা অনেক সময় কাজ করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিই না, কারণ কেউ কেউ যদি সাহায্য করে এখানে আসলে অনেকের সম্মান জড়িত থাকে। বা এটা আমি মনে করি আসলে আমরা এটি প্রচারের জন্য আমরা করি না, এটা আমরা অন্তর থেকে করি। একজন অসহায় মানুষকে সহযোগিতা করতে পারলে সেটা আমাদের কাছে অবশ্যই মুখ্য বিষয় বলে আমরা ওইভাবে বিবেচনা করি, এবং এটা প্রতিনিয়ত আমাদের চলমান আছে। আপনি জেনে খুশি হবেন, আমরা চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত প্রায় 250 মৃতদেহ বাংলাদেশে প্রেরণের ক্ষেত্রে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি। আমরা অনেকগুলি বাংলাদেশে এবং ওমানে অনেকগুলি প্রবাসী অসহায় রোগীকে চিকিৎসা সেবার জন্য আমরা আমাদের সাধ্যমতো আর্থিকভাবে সহযোগিতা করেছি। পাশাপাশি এখানে যারা যে বাংলাদেশ স্কুল যেগুলি আছে, আপনি অবগত আছেন, বাংলাদেশ স্কুল মাস্কাট, সাহাম, জালান, এই সম্প্রতি গত সপ্তাহেও আমরা চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে 10 লক্ষ টাকা অনুদান দিয়ে আসছি বাংলাদেশ স্কুল জালানকে। এর আগে আমরা বাংলাদেশ স্কুল সাহামকে দিয়েছি। এর আগে আমরা বাংলাদেশ স্কুলে মাস্কেটে মাঠ সবুজায়ন করেছি, এবং আমরা অনেক ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দিয়েছি। আমরা আমাদের সাধ্যমতো প্রতিনিয়ত আমাদের এখানে যারা আছেন, বিশেষ করে চট্টগ্রাম সমিতি ওমানে যারা সদস্যবৃন্দরা আছে, তারা অবশ্যই মানবিক এবং তারা খুবই ভালো মানুষ, সব সময় মানবতার কল্যাণে কাজ করে। এখানে আমরা সব সময় বলি, আমাদের এখানে চট্টগ্রাম সমিতির সদস্য হয়ে সে নিজের জন্য আসলে কিছু পাওয়ার নেই, আখেরাতের জন্য অবশ্যই পাবে। আমরা এই সংগঠনের সদস্যদেরকে নিয়ে মানবিক কাজগুলি করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সেটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে।
পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে আমাদের এটি একটি চট্টগ্রাম এর বিশাল এলাকা নিয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি, এবং এখানে অনেকেই আছে বা আমার সাথে অনেক সদস্যদের দেখা হয় না, আপনার মাধ্যমে যারাই সদস্য আমার চট্টগ্রাম সমিতি আছে, যারা সবসময় আমার ডাকে সাড়া দিয়ে মানবিক কল্যাণে এগিয়ে আসে, তাদের প্রতি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই সহযোগিতার কারণে সারা বিশ্বে আজকে চট্টগ্রাম সমিতি একটি মডেল হিসাবে রূপ নিয়েছে। আমাদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাকে অনেকেই ফোন করে বলে, আপনার চট্টগ্রাম সমিতি এটা উদাহরণ সৃষ্টি করেছে, যেভাবে কাজ করে যাচ্ছেন, এটা আমাদের ভালো লাগার বিষয়। তো এই প্রচেষ্টা, আমাদের এই পথ চলা যতদিন পর্যন্ত চট্টগ্রাম সমিতি থাকবে ইনশাল্লাহ অব্যাহত থাকবে। ধন্যবাদ। চট্টগ্রামের, আপনি নিজেও চট্টগ্রামের একজন মানুষ, সেই সুবাদে ওমান এয়ারের চট্টগ্রামে ফ্লাইট বন্ধ করে দেয়াটা কতটুকু ভোগান্তি বাড়িয়েছে, বিশেষ করে যারা ওমান থেকে সরাসরি চট্টগ্রাম আসতে চায়? টিকিটের দাম আগের তুলনায় কিন্তু অনেক বেড়ে গেছে। মাসকাট থেকে যারা চট্টগ্রাম আসতে চায়, অনেকের অভিযোগ, অনেকে কেউ কেউ বলছেন দ্বিগুণ হয়ে গেছে। এবং এই যে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া, এটা যদিও ওমান এয়ারের পক্ষ থেকে বারবার করেই বলা হচ্ছে যেটি সাময়িক ভাবেই তারা বন্ধটা করেছে, তো সামগ্রিকভাবে চট্টগ্রামে ওমান এয়ারের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এটি আসলে প্রবাসীদের জন্য বড় কোনো লোকসান কিনা? এবং সামনে আপনার জানা মতে তেমন সামনে কোনো বড় তাদের সিদ্ধান্ত আসছে কিনা যে আবার চালু করা অথবা একেবারেই বন্ধ হয়ে যাওয়ার বিষয় আপনি কতটুকু জানেন? আর আপনার অবজারভেশনটা আসলে কি, কতটুকু ক্ষতি হয়েছে বিশেষ করে চট্টগ্রামের যারা আছেন ওমানে তাদের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি খুবই দুঃখজনক, যেহেতু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, দেখেন আমরা চট্টগ্রামবাসী কিন্তু অবহেলিত। আপনি একটু আগে বলেছেন, এখানে ওমানে বিশেষ করে 60-70% মানুষ কিন্তু চট্টগ্রাম অঞ্চলে আমরা এখানে বসবাস করি। তো সেই ক্ষেত্রে ওমান এয়ার বলেন বা বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, সালাম এয়ার, যে এয়ারলাইন্স গুলি এখান থেকে ঢাকা থেকে মাস্কেট টু চট্টগ্রাম যেত, চট্টগ্রামবাসীর জন্য এটা খুবই ভালো ছিল। আমরা ডাইরেক্ট গিয়ে ওখান থেকে আমাদের চট্টগ্রামের লোকজন তাদের ঘরে যাতায়াত করার জন্য তাদের জন্য সুবিধা ছিল। আসলে ঢাকা থেকে আবার চট্টগ্রাম আসা, এটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যেটি বললেন যে ওমান এয়ার বন্ধ করে দিয়েছে, এটা সরকার অবগত আছে, আপনারা হয়তো অনেকে জানেন। এই বিষয়টি নিয়ে আমি সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সাথে কথা বলেছি প্রতিনিয়ত। আসলে এয়ারপোর্টে তো সিভিল এভিয়েশনের আন্ডারে থাকে, এবং আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টটি যেভাবে ক্যাপাসিটি, আসলে যেভাবে যাত্রী ক্ষমতা যেভাবে উঠানামা করে, সেই ক্ষেত্রে তাদের ক্যাপাসিটি টোটালি নেই। আপনি যে অ্যারাইভাল হলটা, ওইখানে যখন 4-5টা ফ্লাইট একসাথে ল্যান্ড করে, ওখানে দাঁড়ানো পর্যন্ত জায়গা থাকে না। তো এই বিষয়গুলি আমি সিভিল এভিয়েশনের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে বলেছি, বারবার বলে আসতেছি, আমরা বিমানমন্ত্রী মহোদয়কেও বলেছি, এবং সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদেরকে আমরা বারবার এই বিষয়টি নিয়ে তাগাদা দিয়ে আসতেছি। তো ওনারা বলেছেন যে আসলে চট্টগ্রাম এয়ারপোর্টের একটি সম্প্রতি পরিবর্তন আসবে, আমরা অপেক্ষায় আছি, সেই আশায় আছি। আসলে যদি আপনি কোনো বিদেশি এয়ারলাইন্স ওখানে ল্যান্ড করে, তাদের অনেকগুলি ক্রাইটেরিয়া থাকে। এখন সেখানে যদি পর্যাপ্ত ফ্যাসিলিটিস সেই সব এয়ারলাইন্স গুলা না পাই, তাহলে তাদের অপারেশন বন্ধ করবে, সেটাই স্বাভাবিক। আমি মনে করি তারই অংশ বিশেষ চট্টগ্রাম থেকে এখন যাতায়াত বন্ধ করেছে ওমান এয়ার। তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ সজাগ থাকবে, আমাদের প্রবাসীরা উপকৃত হবে যদি আমাদের তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলি যদি ফুলফিল করা হয়, যদি আবার পুনরায় চট্টগ্রামে ডাইরেক্ট ফ্লাইট ল্যান্ড করে, এটা আমাদের এখানে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা অবশ্যই উপকৃত হবে বলে আমি মনে করি। আর যে বিষয়টি আপনি বললেন যে টিকেটের দাম, টিকেটের মূল্য নিয়ে, এটা আমরা বারবার সরকারকে বলে আসতেছি। আসলে বাংলাদেশ বিমানে আরো অনেকগুলো ফ্লাইট দরকার, যেগুলি আছে সেগুলি এনাফ না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে এটার পিছনে আমি জানি না, হয়তো একটা সিন্ডিকেটও কাজ করতে পারে। যে আপনি এখন দেখেন যে কোরবানির ঈদ বা রোজার ঈদ আসলে মানে টিকেটের দাম ডবল হয়ে যায় অলমোস্ট। এটা সারা বছর এক ধরনের থাকে, যখন ডিমান্ড বেশি শুরু হয় তখন এটা দামটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা তো ভুক্তভোগী আমাদের প্রবাসীরাই হচ্ছে। আসলে ঈদের সময় আসলে তো তার স্যালারি আর দ্বিগুণ হয় না, তার যে স্যালারি থাকে সেটাই নিয়ে দেশে যেতে হয়। সেক্ষেত্রে আমরা বারবার বলেছি, আবারও আপনাদের মাধ্যমে বিমান কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আপনারা টিকেটের মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন। আমরাও চাই না, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলাদেশ বিমানে করে যেতে, কিন্তু টিকেটের দাম যদি বেশি থাকে
তাহলে সেক্ষেত্রে আমাদেরও আসলে যাতায়াত করা এটা এক ধরনের অসম্ভব হয়ে পড়ে। তাই আমি মনে করি যে এই টিকিটের দামটি অবশ্যই কমানো দরকার এবং তাতে করে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়ের অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ। ভিসা প্রসঙ্গে আরো একবার আসতে চাই, এবং এটি শেষ প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশি কমিউনিটির অনেকে, আপনি যেমনটি বলছিলেন যে একটি অঞ্চলের নাম আপনি উল্লেখ করেছেন আলাদা করে, অপরাধ প্রবণতা কিছুটা বেশি আগের তুলনায়। এটি আসলে কারণ হয়তো অনেকগুলো থাকতে পারে, কিন্তু এর প্রভাব যদি আমরা দেখি সামগ্রিকভাবে পুরো বাংলাদেশি কমিউনিটির উপরেই কিন্তু এর প্রভাবটা পড়েছে। আমরা সম্প্রতি ভিসা বন্ধের ঘোষণার মধ্য দিয়ে এর প্রমাণ ইতোমধ্যেই হয়ে গেছে। সেক্ষেত্রে অন্যান্য শ্রমবাজারের নতুন করে সংস্কারের কথা বলা হলেও অনেকেই বলছেন যে ওমানে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা একটি বড় কারণ। যারা এখন ওমানে কাজ করছেন অথবা কম টাকায় করছেন, কেউ করছেন না, মানে চাকরি খুঁজছেন, তাদের মধ্যে হয়তো বা কিছু তো থাকে নিশ্চয়ই যারা দেশ থেকেই অপরাধের যে প্রবণতা সেটি নিয়েই তারা প্রবাসে যান। তবে ওখানে গিয়েও হয়তো এক ধরনের নতুন পরিবেশের মধ্য দিয়ে গিয়েও অনেকের মধ্যে আবার নতুন করে এই প্রবণতাটা আসে, বিশেষ করে মাদক এবং জুয়া এবং অন্যান্য যেগুলো আছে, ফৌজদারি অপরাধের মতো কাণ্ড আমরা দেখি বাংলাদেশিদের সম্পৃক্ততা থাকে, চুরি সহ। তো আপনি একটু যদি বলতেন সামগ্রিকভাবে যারা এই মুহূর্তে নতুন করে যে সিদ্ধান্তটি আসলো, ওমানে যারা বাংলাদেশিরা আছেন তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে নতুন করে কি কোনো ক্ষতিকর বা বাংলাদেশিদের জন্য অলাভজনক কোনো পরিস্থিতির আবার সম্ভাবনা আছে কিনা সামনে, এবং যদি এড়ানো কোনো সুযোগ থাকে সেটি কিভাবে যায়? সামগ্রিকভাবে আপনি ওমান প্রবাসীদের উদ্দেশ্যে কি বলতে চান এই ভিসা প্রসঙ্গে করে? জি, ধন্যবাদ। আমি আমাদের এখানে ওমান প্রবাসে যারা প্রবাসী ভাই বোনেরা বসবাস করে তাদের প্রতি বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করব, আপনারা দেখুন এখানে আমরা এই দেশে থাকি, এই দেশ বিশ্বের মধ্যে সবচেয়ে একটি শান্তিপ্রিয় দেশ হচ্ছে এখানকার সুলতানাত অফ ওমান। এখানে পরিবার পরিজন নিয়ে থাকার জন্য একটি সবচেয়ে বিশ্বের মধ্যে উপযুক্ত একটি স্থান। সেক্ষেত্রে এখানে যারা আছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা এই দেশে থাকি, এই দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে বসবাস করতে হবে। আপনি এখানে কোনো ধরনের অপরাধ করে পার পাওয়ার কোনো ধরনের স্কোপ নাই, কারণ এই দেশের প্রশাসন আপনারা জানেন খুবই সচেতন। সেক্ষেত্রে একজন বাংলাদেশি অপরাধ করে সমগ্র বাংলাদেশিদের বামমূর্তি নষ্ট করার অধিকার কারণে, সেই হিসাবে আমাদের ক্রাইম রেট অবশ্যই আগের থেকে অনেক কমেছে, আর অনেক কমাতে হবে। আপনি যে কথা প্রসঙ্গে যেটি বলেছেন, আমাদের এই যে বেকার যারা থাকে তারা একটা অভ্যস্ত হয়ে গেছে, বেকার থেকে তারা এখানে জুয়া খেলবে, তারা এখানে মদ্যপান করবে, তারা বিভিন্ন ধরনের অসামাজিক অনৈতিক কাজের সাথে লিপ্ত হবে। তো এগুলা যখন ধরা পড়ে এটা একটা ক্রাইম রিপোর্ট হয়ে যায়, তখন আমাদের রেটটি তখন হাই হয়ে যায়। তো এইভাবে এইসব কাজগুলি থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা এখানে কেন আসছি? আমরা আসছি এখানে আমাদের এখানে বৈধ পথে টাকা রোজগার করে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে আমার পরিবার পরিজনের কাছে রেমিটেন্স পাঠিয়ে তাদেরকে সুখে শান্তিতে রাখা, এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আমরা এখানে কাজ করতে আসছি, আমরা এখানে রাজনীতি করতে আসি নাই, আমরা এখানে বিভিন্ন ধরনের অবৈধ কাজের সাথে সম্পৃক্ত হতে আসি নাই। তো এই বিষয়টি আপনারা মাথায় রেখে ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে বসবাস করবেন, কারণ আপনাদের এইসব অপরাধের কারণে সকল বাংলাদেশিরা ভুক্তভোগী হয়। আজকে ভিসা বন্ধ হওয়ার বিভিন্ন কারণের মধ্যে সেটিও একটি অন্যতম কারণ ছিল, যে আমাদের বাংলাদেশিরা বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত থাকা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই অবশ্যই এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। ধন্যবাদ। জনাব ইয়াসিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করতে চাই, তবে তার আগে আপনার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং একজন কমিউনিটি নেতা হিসেবে ওমানে যারা বাংলাদেশি আছেন তাদের জন্য আপনার পরামর্শ এবং আপনার দিক নির্দেশনা যদি থাকে সেগুলো আমরা একটু আপনার থেকে শুনতে চাইবো, এরপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। জি, ধন্যবাদ অনেকক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য। আসলে আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, যদি এখানে আমরা সবাই মিলে কাজ করি, ভালো কিছু করি, তাহলে এটার ভুক্তভোগী আমরা সবাই হব। আর যদি কোনো ধরনের খারাপ কাজ করি তারও ভুক্তভোগী সবাই মিলে হব। সেই জন্য আমার বারবার এটি রিকোয়েস্ট,
এই দেশে যারা আছেন এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করবেন, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন এবং বাংলাদেশ বিমানে চড়ে বাংলাদেশে যাবেন। মনে রাখবেন আমরা কিন্তু আমাদের এটা চিরস্থায়ী না, দেশ আমাদের কাছে অনেক বড়, শেকড় কিন্তু আমাদের বাংলাদেশে। তো আমরা বাংলাদেশে ফেরত যেতে হবে, অবশ্যই সেটি লক্ষ্য রাখবেন এবং কোনো ধরনের এমন কাজ করা যাবে না যে কারণে আমার দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে। তো আমি সবাইকে সম্প্রতি একটি বাংলাদেশ সরকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রবাসীদের পক্ষ থেকে। উনি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যে সার্বজনীন পেনশন বীমা, এটি সম্পর্কে আসলে অনেকে জানে না, এটি আরো প্রসার হওয়া দরকার। আপনাদের প্রতি অনুরোধ জানাবো এই বীমাটির আওতায় সকল প্রবাসীদের আসা দরকার। বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, আসলে এখানে যারা প্রবাসে থাকে আমরা দেখেছি অনেকগুলি কেস আমরা এই যে সামাজিক কাজ করতে গিয়ে আমরা পেয়েছি। প্রবাসী তার জীবনের সর্বোচ্চ দিয়ে যখন শেষ বয়সে সে দেশে চলে যায়, আসলে তার সঞ্চয় বলতে কিছু থাকে না। দুঃখজনক হলেও সত্য যে তারা যারা পরিবারের সদস্যরা যারা দেশে বসবাস করে তার জন্য কোনো ধরনের একটা টাকাও কোনোদিন সঞ্চয় করে রাখে না, এটা খুবই দুঃখজনক। তো আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, সেটি হচ্ছে যে সরকার এখন সার্বজনীন পেনশন বীমা যেটি চালু করেছে, এটি চমৎকার একটি পদক্ষেপ এবং সে পেনশন বীমার আওতায় আসবেন। কখনো আপনি বাংলাদেশে চলে যাওয়ার পরে আপনাকে আর কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এতটুকু আপনি কনফার্ম থাকতে পারবেন যে আপনি আপনার পায়ের উপর দাঁড়িয়ে আপনার বাকি জীবন অতিবাহিত করতে পারবেন। তো এই বিষয়টি সার্বজনীন পেনশন বীমার আওতায় আসার জন্য আমি সকল প্রবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আবারও সবাইকে যেখানে আছেন, যেই দেশে আমরা আছি, বাংলাদেশের আমরা সবাই পতাকা বহন করি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমাদের দেশ আমাদের সবার উপরে, সেই বিষয়টি সবসময় মাথা রেখে আমরা স্বদেশে বসবাস করবো, এটা আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জনাব ইয়াসিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রবাস টাইমের সকল দর্শককেও আন্তরিক ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ এবং সমর্থন পাবো, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আরাফাত রহমান। আসসালামু আলাইকুম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।